এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ দেখছি। তোমার বাপ কি এ বাসায় কয়েকটা চাকর বাকর পাঠিয়ে দিয়েছে নাকি যে সব কাজ করে ফেলবে? শাশুড়ির চিৎকারে ঘুম ভেঙে গেল হ্যাপির। 5 মাসের অন্তঃসত্ত্বা হ্যাপি বলল, মা আসলে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই একটু শুয়েছিলাম। এসব বাহানা তো তোমার মুখে লেগেই থাকে। তুমি শুধু একমাত্র সন্তান জন্ম দিচ্ছ না, সেটা মাথায় রাখবে। আমরাও সন্তান জন্ম দিয়েছি, কিন্তু তোমার মতো নাটক করিনি, তোমার মতো এভাবে শুয়ে থাকতে পারিনি। আমাদের সব কাজ করতে হয়েছে আমাদের সময়। আরো বড় পরিবার ছিল, সবার খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু একা হাতে সামলাতে হতো। আমাদের মতো কাজের প্রেসার পেলে তোমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আমার ছেলে শিক্ষিত মেয়ে নিয়ে এসেছে, আমার তো কাজের মানুষ দরকার। শাশুড়ি মায়ের মুখে প্রায় প্রতিনিয়তই এসব কথা শুনে অভ্যস্ত হ্যাপি। এসব তার কাছে নতুন নয়, তাই সে কথাগুলোর জন্য বলল, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে যাচ্ছি। সে সাথে সাথে উঠে রান্নাঘরে চলে গেল। 5 মাসের অন্তঃসত্ত্বা হয়, তার হাঁটতে কিছুটা কষ্ট হয়। সে কোনো রকমের রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলো। কাজ করতে করতে ভাবলো আসিফ আর হ্যাপি প্রেম করে বিয়ে করেছে, আর তার বাপের বাড়ি কিছুটা গরিব বলে তার শাশুড়ি তাকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি। প্রথম দিন যখন হ্যাপিকে বাসায় নিয়ে এসেছিল আসিফ, তুই এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? তুই কি ওর রূপে মজে গেলি নাকি? শুধু রূপ থাকলেই হয় না, সেটা মাথায় রাখিস। মা, আমরা একসাথে লেখাপড়া শেষ করেছি, আমি ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। অন্য কাউকে আমি ওর জায়গাটা দিতে পারবো না। আমার কথা বোঝার চেষ্টা করো। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর মুখে শুনলাম ওর বাবা গ্রামের ক্ষেত খামার করে দিন পার করে। এই তুই কি মনে করেছিস তোর বিয়ের পর আত্মীয় স্বজন জিজ্ঞাসা করলে আমি কিভাবে বলবো যে আমার বিয়াই একটা চাষা, আমি একটা চাষার মেয়েকে ঘরে তুলে এনেছি? কথাটা শুনে হ্যাপির কিছুটা গায়ে লাগে। প্রথম দিন এসে আসিফের মায়ের মুখে মুখে কোনো কথা বলার ইচ্ছা না থাকলেও সে খানিকটা বাধ্য হয়ে বলে উঠল, চাষারা বুঝি মানুষ হয় না আন্টি? নাকি চাষাদের কোনো সম্পর্ক রাখতে নেই? তার হবু শাশুড়ি তখন আরো বেশি রেগে গেলেন। এই মেয়েটা দেখছি বিয়ের আগেই আমার সাথে ফটর ফটর করছে, বিয়ে করে নিয়ে আসলে তো মনে হচ্ছে আমার মাথায় বসে থাকবে। তিনি হ্যাপির পরিবার নিয়ে আরো বেশি কথা শোনাতে শুরু করলেন। তারপর অনেক চড়াই উতরাই পার করে জায়গা জমি বন্ধক দিয়ে টাকা পয়সা জোগাড় করে কোন রকমের বিয়েটা দিয়েছিল হ্যাপির বাবা, কিন্তু মনের মতো যৌতুকের টাকা পায়নি। আর বিয়ের পরিচয় চাষা বলে তিনি এখনো হয়তো সেই প্রতিশোধ নিয়ে যাচ্ছেন প্রতিদিন হ্যাপির উপরে। এর মধ্যে সে কোন রকমের রান্নার কাজগুলো সব শেষ করে রান্নাঘর থেকে বের হলো। রান্নাঘর থেকে বের হতেই তার কলেজ পড়ুয়া ননদ এসে কিছু কাপড় চোপড় হাতে দিয়ে বলল, ভাবি এগুলো একটু ধুয়ে দাও প্লিজ। মনে মনে তার ভীষণ রাগ হলো। বলতে ইচ্ছা করলো, এত বড় হয়েছো, নিজের কাপড় বুঝে এখনো নিজে ধুয়ে নিতে পারো না? কিন্তু বলার ইচ্ছা থাকলেও বলল না হ্যাপি, ভাবি তুমি খুব সুন্দর করে কাপড় ধুয়ে দিতে পারো, আমি তো এসব বাসার কাজটাজ পারি না, তুমি তাহলে একটু পরিষ্কার করে দিও। আর হ্যাঁ, আমার কলেজের অ্যাসাইনমেন্ট গুলো একটু লিখে দিও প্লিজ। কথাগুলো বলে নীলা চলে গেল। হ্যাপি মনে মনে ভাবতে লাগলো, নিজের মেয়ের সাথে তিনি কোনো অন্যায় করেন না, তাকে পড়ালেখা করাচ্ছেন, এমনকি বাসার কোনো কাজকর্ম সেভাবে শেখাননি, কিন্তু পরের মেয়ে বলে, আর হয়তো বিশেষ করে একটা চাষার মেয়ে বলে তার সাথে অন্যায় আচরণ করতে আর কটু কথা বলতে একটুও কৃপণতা করেন না তার শাশুড়ি। বিকালে যখন স্বামী অফিস থেকে ফিরল, তখন সে দেখলো তার স্ত্রী বিছানায় শুয়ে আছে। মনে মনে ভাবলো, হ্যাপি তো শুয়ে থাকার মতো মেয়ে নয়, অন্তত বসে থাকলেও কিছু একটা করে, হয়তো কোনো বই পড়ে অথবা ছবি আঁকে। বিষয়টা বোঝার জন্য কাছে গিয়ে গায়ে হাত দিতেই দেখলো তার খুব জ্বর। তারপর সে নিজেই বালতিতে করে পানি নিয়ে এসে তার স্ত্রীর মাথায় জলপট্টি দিতে থাকে। পরদিন আসিফ বলল, মা আমি একটু ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কথাটা শুনেই তার মা মুখ বাঁকিয়ে বলল, কেন হঠাৎ ডাক্তারের কাছে কেন যাওয়ার দরকার পড়লো শুনি? না আসলে ওর শরীরটা ভালো নয়, কালকে থেকে খুব জ্বর, আর তাছাড়া এমনিতেও আমাকে ফোন করে বলেছিল ওর নাকি ভালো লাগছে না, তাই আজকে কিছুটা সময় ছুটি নিয়েছি অফিস থেকে, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব বলে। আসিফের মা বলল, তোমাদের আর খেয়ে দিয়ে কাজ নেই তাই না? তোর বউ বললো আর তুই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস। আরে বাবা, আমাদের সময় এমনিতেই সবার বাচ্চা হতো, কাউকে ডাক্তার দেখাতে হয়নি, আর একটা বাচ্চা নিতে না নিতেই দেখি ডাক্তার দেখাতে হচ্ছে তাই না? গত মাসেও একবার ডাক্তারের কাছে গেছিলি, শুধু কিভাবে আমার ছেলের টাকা নষ্ট করবে সেই মতলবে থাকে মনে হচ্ছে এই মেয়ে। বাহিরে গেলেই তো টাকা নষ্ট, প্রথমে ডাক্তারের পেছনে খরচ, তারপর আবার নতুন ঔষধ, তারপর আবার খাওয়া দাওয়া, সব বুঝি আমি। আসিফ বলল, মা এই অবস্থায় তো মেয়েদেরকে একটু দেখাশোনা করতেই হয়। আসিফ আরো কিছু বলতে যাবে, তাকে থামিয়ে হ্যাপি অভিমান করে বলল, আমাকে ডাক্তার দেখাতে হবে না, আসার সময় মনে করে কয়েকটা জ্বরের ওষুধ নিয়ে আসবে, আমি ভালো হয়ে যাব বলে সে ঘরের ভেতর চলে গেল। আসিফ তার মায়ের উপর কিছুটা রাগ করে অফিসের দিকে পা বাড়ালো। পরদিন হ্যাপির শরীর আরো বেশি খারাপ হয়ে গেল, সে বিছানা থেকে উঠতে পারছে না কিছুতেই। আজকেও সে বাসার সবার জন্য রান্না করেছে একা হাতে। নীলা বাসায় নেই। সে কয়েকবার তার শাশুড়িকে ডাক দিল, কিন্তু তিনি শুনলেন না। তার খুব পানি খেতে ইচ্ছা করছিল, তাই সে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। হ্যাপি মাটিতেই পড়ে রইল। তার শাশুড়ির কোনো হুঁশ হলো না। তার পরদিন হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে হ্যাপিকে আসিফ। গতদিন অফিস থেকে ফিরে নিজের স্ত্রীকে এই অবস্থায় দেখে আসিফ নিজেই হসপিটালে নিয়ে গেছিল। এমন সময় তার মা সামনে এসে দাঁড়ালে আসিফ অভিমান করে বলল, কি এমন অপরাধ করেছিলাম মা,
ভালোবেসে না হয় একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছি, তাই বলে তুমি ওর সাথে এমন অত্যাচার করবে? বাবু, আমি আবার তোর বউয়ের সাথে কি করলাম? সে তো নিজের ঘরে নিজেই পড়ে গেছে, আমি তো আর ওকে ধাক্কা মারতে চাইনি। আসিফের অভিমানের মাত্রা বাড়ল। মা, ও তোমার ছেলের বউ, যত কিছুই হোক ওর পেটে আমার সন্তান, অর্থাৎ তোমার বংশধর, তাই না? ওকে দেখাশোনা করা তোমার উচিত ছিল। তুমি সিরিয়াল দেখাতে এতই ব্যস্ত ছিলে যে আমার বউটা ঘরের ভেতর 2-3 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিল মাটিতে, তুমি বুঝতেই পারলে না। আর সেদিন যদি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দিতে, হয়তো আজকে এই অবস্থা হতো না, আর এভাবে পড়ে গিয়ে ওর মিসক্যারেজ হতো না, আমিও আমার সন্তানটাকে হারাতাম না। সবকিছুর জন্য তুমি দায়ী মা। বলো আর কি শাস্তি দেওয়ার আছে? এদিকে হ্যাপি চোখের জল ফেলে যাচ্ছে। এতক্ষণে আসিফের মা সবকিছু বুঝতে পারলেন। তিনি হয়তো অনুতপ্ত, তাই তিনি ছেলের বউয়ের কাছে হাত জোর করে মাপ চাইলেন তার কৃতকর্মের জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের সমাজের এমন বাস্তব চিত্র আপনারা দেখেছেন কিনা সেটাও আমাদের জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটির রচনায় অভিক, ক্যামেরায় শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।